হ্যালো স্টুডেন্টস, দেখো এই লেকচারটা বেসিক্যালি তোমরা পিরিয়ডিক টেবিল বলো বা কেমিক্যাল বন্ডিং বলো, যে কোনো জায়গায় বলো, একটা ইন্টারডিসিপ্লিনারি একটা টপিক, যেটা তোমরা যদি বোঝো তাহলে দেখবে তোমাদের বইতে যখন ওই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ লেখা থাকে, তার মানে অ্যাকচুয়াল যে নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্সড বাই এনি ইলেকট্রন, দ্যাট ইজ আইদার ভ্যালেন্স ইলেকট্রন অর ইনার্শিয়াল ইলেকট্রন, সে অ্যাকচুয়ালি কতটা নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করছে সেইটা সম্বন্ধে তোমরা জানতে পারবে। তো বেসিক্যালি এটা কি এর ওপর ডিপেন্ডেন্ট? তো ইট ইজ ওয়েল ডিফাইন্ড, ওয়েল নোন স্ল্যাটার্স রুল। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা রুল, স্ল্যাটার্স রুল, যেখানে আমরা কি বলতে পারি, স্ক্রিনিং কনস্ট্যান্ট। হোয়াট ডাজ ইট মিন বাই স্ক্রিনিং কনস্ট্যান্ট? স্ক্রিনিং কনস্ট্যান্ট মানেটা কি? স্ক্রিনিং কনস্ট্যান্ট মানে হচ্ছে, ধরো এটা তোমার নিউক্লিয়াস, এটা তোমার হচ্ছে নিউক্লিয়াস, ভেতরে অনেক ইনার শেল রয়েছে, তাতে অনেক ইলেকট্রনিক ক্লাউড, ইলেকট্রন ডেন্সিটি রয়েছে। এবার এটা হচ্ছে তোমার ভ্যালেন্স শেল, ভ্যালেন্স শেল। তাহলে এই যে ভ্যালেন্স শেল, এই ভ্যালেন্স শেলে কি হচ্ছে, যে ইলেকট্রনটা ঘুরঘুর করছে সে অ্যাকচুয়ালি কত ইলেকট্রন, মানে অ্যাকচুয়াল কত নিউক্লিয়ার চার্জটা পাচ্ছে। তো বেসিক্যালি এখানে যেটা অ্যাটমিক নাম্বার, সেটাকেই আমরা কি বলতে পারি, জেড। ঠিক আছে? আর এই যে ইনার ইলেকট্রনিক ক্লাউড, ইনার ইলেকট্রনিক ক্লাউড সে কি করছে, পুরো যে নিউক্লিয়ার চার্জ, দ্যাট ইজ দ্য অ্যাটমিক নাম্বার, সেটাকে কিন্তু ইলেকট্রনকে এক্সপিরিয়েন্স করতে দিচ্ছে না। কোন ইলেকট্রনকে? ভ্যালেন্স ইলেকট্রনকে। তাতে কি হচ্ছে না, ভেতরের যে ইলেকট্রন ক্লাউড, ইনার শেলের যে ইলেকট্রন ক্লাউড, তারা কি করছে, নিউক্লিয়ার চার্জকে পার্শিয়ালি স্ক্রিন করে দিচ্ছে। তাহলে নিউক্লিয়ার চার্জকে যদি পার্শিয়ালি স্ক্রিন করে দেয়, তাহলে অ্যাকচুয়াল এই ইলেকট্রনটা যে নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করবে সেটাকে বলা হবে জেড এফেক্টিভ, অর তুমি বলতে পারো জেড স্টার। অ্যান্ড ইট ইজ নো ডাউট যে জেড এফেক্টিভ অর জেড স্টার, ইট ইজ লেস দ্যান অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ। কেন না, নিউক্লিয়ার চার্জকে ভেতরের ইলেকট্রন ক্লাউড স্ক্রিন করে দিচ্ছে, ঢেকে দিচ্ছে। তাহলে কতটা ঢাকবে সেটা ডিপেন্ড করবে কার ওপর? সেটা ডিপেন্ড করবে সিগমার ওপর। সিগমাটা কি? সিগমাটাকে বলা হয় স্ক্রিনিং কনস্ট্যান্ট। তা এই স্ক্রিনিং কনস্ট্যান্ট কি করে বার করব, তার রুল আছে, সেটা আমি রুলটা একটু পরে আসছি। তাহলে কি হবে, অ্যাকচুয়ালি যে কোনো ইলেকট্রন, সেটা ইনার শেলে হতে পারে, বাইরের ভ্যালেন্স শেলে হতে পারে, সে কিন্তু টোটাল যে নিউক্লিয়ার চার্জ অফ অ্যাটমিক নাম্বার, যেটাকে আমরা জেড বলছি, সেটা কিন্তু পুরোপুরি এক্সপিরিয়েন্স করে না। সেটা পার্শিয়াল কিছুটা স্ক্রিন হয়ে যায়, তাহলে বাকি যেটা পড়ে থাকে রিমেইনিং পোর্শন, সেটাকে এনজয় করে। তাহলে বেসিক্যালি জেড এফেক্টিভটি আমি লিখছি ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ অফ দ্য নিউক্লিয়াস, that is the atomic number z minus স্ক্রিনিং কনস্ট্যান্ট সিগমা। তার মানে নিউক্লিয়াসের অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ জেড, কিছুটা সেই নিউক্লিয়ার চার্জ স্ক্রিন হয়ে গেল, তাহলে রিমেইনিং পোর্শন যেটা পড়ে রইল সেটাকে বলা হবে জেড এফেক্টিভ, দ্যাট ইজ দ্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্সড বাই দ্যাট ইলেকট্রন, তুমি যে ইলেকট্রনের উপর দেখতে চাইছো। তা এবার যে স্ক্রিনিং কনস্ট্যান্টগুলোকে দেখব, স্ক্রিনিং কনস্ট্যান্ট সেটাকে কিভাবে ইভ্যালুয়েট করব, একটা এম্পেরিক্যাল ল, এম্পেরিক্যাল রুল, স্ল্যাটার্স রুল। এম্পেরিক্যাল রুল কিন্তু থিওরিটিক্যাল ডেরিভেশন নেই, এটা পুরোপুরি এম্পেরিক্যাল। তাহলে কি করছে, প্রথম রুল নাম্বার 1, ভেরিয়াস যে অরবাইটালগুলো রয়েছে সেগুলোকে গ্রুপ করব। কিরকম গ্রুপ? প্রথমে দেখো 1s, 1s কোন অরবিটের আন্ডারে রয়েছে? 1-এর আন্ডারে রয়েছে, তাহলে সেটাকে প্রথমে। দেন সেকেন্ড গ্রুপ, সেকেন্ড মানে যে এটা অরবিটের আন্ডারে কে থাকে? 2s 2p, তাহলে 2s 2p কে একটা গ্রুপ করব। দেন
থার্ড অরবিটের আন্ডারে কি রয়েছে 3s 3p 3d। এবার ওই 3s 3p 3d কে একসাথে না করে 3s 3p কে একসাথে লিখবো, 3dটাকে আলাদা লিখবো, পরে লিখবো। দেন 4 নম্বর অরবিটের আন্ডারে কি রয়েছে 4s 4p 4d 4f। তাহলে কি হবে 4s 4p কে একসাথে লিখবো, দেন 4d, দেন 4f, ঠিক আছে। আর 5s 5p তো পরে, ছেড়ে দাও, ও যদি যখন দরকার লাগবে লাগবে। তার মানে এইভাবে গ্রুপিংটা করব, প্রথমে ফার্স্ট পিরিয়ড, দেন সেকেন্ড পিরিয়ডের এলিমেন্টগুলো মানে অরবিটালসগুলো, দেন থার্ড পিরিয়ডেরগুলো, দেন ফোর্থ পিরিয়ডেরগুলো। এখানে ওইটা দেখবো না যে ইলেকট্রন 3pর পর 3dতে না ঢুকে 4sএ ঢোকে, কেন ঢোকে এটা এখানে আমরা এক্সপ্লেন করব। তা যাই হোক 3s 3p 3d। দেন তারপরে ফোর্থ অরবিটের আন্ডারে যে অরবিটালগুলো রয়েছে তার মধ্যে 4s 4p কে ক্লাব করে একটা জায়গায় লিখবো। তারপরে 4d 4f সবসময় আলাদা থাকবে, df আলাদা, দেন এ পরপর চললো। তাহলে এই গ্রুপিংটাকে ভালো করে লক্ষ্য করো, এই গ্রুপিংটাই আমাদের মেন, ঠিক আছে। নেক্সট আমাদের রুলেতে যাওয়া যাক। বলছে ফর অ্যান ইলেকট্রন ইন এ গ্রুপ অফ এস অর পি ইলেকট্রন দ্য ভ্যালু অফ দ্য স্ক্রিনিং কনস্ট্যান্ট সিগমা ইজ দ্য সাম অফ ফলোয়িং কন্ট্রিবিউশনস। মানে ধরো তুমি যে ইলেকট্রনটার স্ক্রিনিং কনস্ট্যান্ট ইভ্যালুয়েট করতে চাইছো সেই ইলেকট্রনটা 1s ছাড়া যদি যে কোনো এস অথবা পি অরবিটালে থাকে তাহলে তাদের ক্ষেত্রে স্ক্রিনিং কনস্ট্যান্ট কী হবে। কি বললাম, যে ইলেকট্রনটার ওপর তুমি স্ক্রিনিং কনস্ট্যান্ট ম্যাগনিটিউডটা বার করতে চাইছো সেই ইলেকট্রনটা 1s এ যেন না থাকে, অন্য কোনো এসেতে থাকুক, অন্য কোনো পিতে থাকুক। তাহলে 1s ছাড়া ইলেকট্রনটা যদি অন্য কোনো এস অথবা পি অরবিটালে থাকে, সেটা 2s 2pর মধ্যেও হতে পারে, সেটা 3s 3p, সেটা 4s 4p, সেটা 5s 5p, যেখানেই থাকুক, তাদের ক্ষেত্রে স্ক্রিনিং কনস্ট্যান্টের রুলটা কি বলছে। ধরো এটা যদি তোমার নিউক্লিয়াস হয়, এটা তোমার নিউক্লিয়াস, এটা তোমার হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে এইটা ভ্যালেন্স ইলেকট্রন না, তুমি ধরো এই কোনো অরবিটালে এইখানে কোনো ইলেকট্রনের ওপর তুমি দেখতে চাইছো স্ক্রিনিং কনস্ট্যান্টটা কত। এবার ধরো এর বাইরেও তোমার কি রয়েছে, অরবিট রয়েছে বা অরবিটাল রয়েছে। বলছে এই ইলেকট্রনটার কনফিগারেশন যা বলছে, এর ভেতরে যে সেলগুলো রয়েছে তাদের কন্ট্রিবিউশন টুয়ার্ডস সিগমা ধরবো। মানে এই ভেতরের নিউক্লিয়াস আর এই ইলেকট্রনের উপর, মানে এই ইলেকট্রন এর ভেতরেও ইলেকট্রন ক্লাউড আছে, মানে ভেতরেও অনেক শেল আছে, বাইরেও অনেক শেল আছে, ক্লিয়ার। বলছে ভেতরের সেলগুলোই কিন্তু নিউক্লিয়ার চার্জকে কি করবে, স্ক্রিন করবে টুয়ার্ডস দিস ইলেকট্রন। কিন্তু অবভিয়াসলি বুঝতে পারছো যে সমস্ত ইলেকট্রনগুলো বা যে সমস্ত অরবিটগুলো তাদের মধ্যে ইলেকট্রন ক্লাউড আছে তারা এই দিকে থাকবে, মানে ডান দিকে থাকবে, রাইট সাইডে থাকবে, তারা কিন্তু স্ক্রিন করবে না, তারা কিন্তু স্ক্রিন করবে না। কেন, এদিকের লোক তো স্ক্রিন করবে না, স্ক্রিন কাকে করবে না, নিউক্লিয়ার চার্জকে করবে। তাহলে নিউক্লিয়াস আর ওই ইলেকট্রনের মাঝে যারা থাকবে তারা স্ক্রিন করবে, ওই রিজিয়নের বাইরে যারা রয়েছে এরা কেন স্ক্রিন করতে যাবে, ক্লিয়ার। তাহলে কি বোঝালাম, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মাঝে যে সেকশন রয়েছে, মাঝে যে শেল রয়েছে, তাতে যে ইলেকট্রন রয়েছে তারা কি করবে, এই নিউক্লিয়ার চার্জকে স্ক্রিন করবে। কার রেসপেক্টে, কাকে পাওয়ার থেকে স্ক্রিন করবে না, এই ইলেকট্রনকে এক্সপিরিয়েন্সের রেসপেক্টে স্ক্রিন করবে। এদিকে যা আছে তাদের কোনো যায় আসে না, তারা কিন্তু কোনো স্ক্রিন করবে না, সেটাই বলেছে। নো কন্ট্রিবিউশন from any electron present in a group of orbitals, যে ইলেকট্রনগুলো গ্রুপ অফ অরবিটালসের মধ্যে থাকবে, কোথায় থাকবে, লাইন অন দ্য রাইট সাইড অফ দ্য গ্রুপ, রাইট সাইড অফ দ্য গ্রুপ ইন হুইচ দ্য ইলেকট্রন ইজ প্রেজেন্ট। মানে যে ইলেকট্রনের ওপর আমি বার করতে চাইছি তার রাইট সাইডে যে ইলেকট্রনগুলো থাকবে তারা কিন্তু কোনো স্ক্রিন করবে না। নেক্সট, এবার তুমি
যে কোনো 1s বাদ দিয়ে তুমি যে কোনো s অথবা p অরবিটালে থাকো না কেন, তুমি যে গ্রুপে আছো তোমাকে বাদ দিয়ে তোমার গ্রুপে বাকি যারা রয়েছে তারা কত করে করবে, তাহলে তারা কত করে মানে খেয়ে নেবে নিউক্লিয়ার চার্জ, বা তারা স্ক্রিনিংয়ে কত করে কন্ট্রিবিউট করবে, 0.35। ঠিক আছে, তার মানে 1s বাদ দিয়ে, ডিএফ তো এখানে বলছি না, 1s বাদ দিয়ে তুমি যে কোনো এস অথবা পি এর যে গ্রুপে রয়েছো সেই গ্রুপে তোমাকে বাদ দিয়ে বাকি যারা থাকবে তারা কত করে কন্ট্রিবিউট করবে স্ক্রিনিংয়ে, 0.35। তোমাকে বাদ দিচ্ছি কেন, তুমি নিজে তো আর নিজেকে স্ক্রিন করবে না, তাহলে তোমাকে বাদ দিয়ে ধরতে হবে, তাহলে 0.35। ঠিক আছে, কিন্তু যদি তুমি 1s-এতে থাকো তখন সেই 1s-এ কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো। তাহলে তোমার ওপর যদি স্ক্রিনিং দেখতে বলে তাহলে তোমাকে বাদ দিয়ে যদি তোমার গ্রুপে যদি আর ইলেকট্রন থাকে সে কত করে কন্ট্রিবিউট করবে তারটা একটু আলাদা, সেটা হচ্ছে 0.3। এটা একটু মনে রাখতে হবে। তাহলে 1s-কে ছাড়া, 1s বাদ দিয়ে যে কোনো এস অথবা পি অরবিটালে যদি ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রন তুমি যে গ্রুপে রয়েছো, ইলেকট্রনটা তুমি যে গ্রুপে রয়েছো সেই গ্রুপে তোমাকে ছাড়া দেখতে হবে ওই গ্রুপে আর কতজন আছে, তারা 0.35 করে নিউক্লিয়ার চার্জকে কাটান করবে। তার মানে তোমাকে স্ক্রিন কতটা করবে, তারা 0.35 করে স্ক্রিন করবে। আর তুমি যদি 1s-এতে থাকো তাহলে 1s-এতে তোমাকে বাদ দিয়ে তোমার গ্রুপে যদি আর কোনো ইলেকট্রন থাকে তাহলে সে তোমার স্ক্রিন করবে কত, 0.3-তে কন্ট্রিবিউট করবে, 0.3 কন্ট্রিবিউট করবে। ঠিক আছে, নেক্সট। এবার তুমি যে গ্রুপে রয়েছো, ধরো তুমি nth গ্রুপে রয়েছো, nth সেলে রয়েছো, তাহলে nth সেল বা nth অরবিট তোমার আগের সেলে যে ইলেকট্রনগুলো রয়েছে তারা কত করে কন্ট্রিবিউট করবে, 0.85 করে। এক্সাম্পল দিলে আরো ভালো বুঝতে পারবে। তাহলে তুমি যে nth সেলে রয়েছো বা nth যে গ্রুপে রয়েছো তার আগের অরবিটের যে গ্রুপগুলো থাকবে সে তাদের মধ্যে যত ইলেকট্রন তারা 0.85 করে থাকবে, কন্ট্রিবিউট করবে স্ক্রিনিং কনস্ট্যান্টে। আর তার আগের, তাহলে nth সেল, তুমি ধরো nth সেলেতে রয়েছো, তাহলে কি বললাম, সেই nth সেলটা যেন 1s না হয়। তাহলে nth সেলের তুমি যে সেলে রয়েছো সেখানে তুমি বাদ দিয়ে বাকি যা ইলেকট্রনগুলো রয়েছে সবাই 0.35। তোমার আগের সেলে প্রোভাইডেড, আগের সেলটা যেন লেফট সাইডে থাকে, রাইট সাইডে তো কোনো স্ক্রিন করবেই না। তোমার আগের সেলে যতগুলো ইলেকট্রন রয়েছে তারা কত করে কন্ট্রিবিউট করবে, 0.85। দেন তার আগের যত সেল থাকুক, n-1-এর পর আগে, n-1-এর আগে যত সেল থাকুক তাদের মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে তারা কত করে কন্ট্রিবিউট করবে, 1 করে কন্ট্রিবিউট করবে, 1 করে কন্ট্রিবিউট করবে। ঠিক আছে, নেক্সট। এটা গেল পুরো রুল। আর লাস্ট রুল কি, সেটা হচ্ছে ডি আর এফ এর জন্য। ইলেকট্রন যদি ডি অথবা এফ অরবিটালে থাকে তখন কি হবে না, ইলেকট্রন যদি ডি অথবা এফ অরবিটালে থাকে তাহলে দেখো তুমি যে অরবিটালে রয়েছো, তো যে ইলেকট্রনের ওপর স্ক্রিনিং কনস্ট্যান্ট বার করতে দিয়েছে সেই ইলেকট্রনটা যদি ডি অরবিটালে থাকে তাহলে দেখা যাবে যে ওই ইলেকট্রন বাদ দিয়ে ওই যে সেলটা, কারণ ডি আর এফকে আমি আলাদা গ্রুপিংয়ে রেখেছি, তাহলে ওই ডি গ্রুপিংয়ে যদি থাকে অথবা এফ গ্রুপিংয়ে যদি ইলেকট্রন থাকে তাহলে দেখতে হবে যে ইলেকট্রনটার উপর আমি স্ক্রিনিং কনস্ট্যান্ট দেখতে চাইছি ও বাদ দিয়ে ওই গ্রুপে আর কতজন আছে, ইলেকট্রন আছে। যদি ইলেকট্রন থাকে ওই গ্রুপে তাহলে কত করে কন্ট্রিবিউট করবে, 0.35 হয়ে গেল। কিন্তু তার আগে যতগুলো সেল আছে, n-1, n-2, n-3, আগের রুল অনুযায়ী কি শিখেছিলাম, n-1-এর ইলেকট্রনগুলো কত করে খাবে, 0.85, n-2 এরগুলো কত করে খাবে, 1 করে, এবং তার আগেরগুলো সবাই 1 করে। কিন্তু এখানে একটা ভালো বলছে কি
না ডি গ্রুপিংয়ে যদি ইলেকট্রন থাকে তাহলে ওই ইলেকট্রনটাকে বাদ দিয়ে যদি ওই গ্রুপিংয়ে আরও অন্য কেউ থাকে তাহলে তারা 0.35 করে খেয়ে নেবে, আর তার আগের যতগুলো রয়েছে, যত n-1 n-2 n-3 যা খুশি থাকুক গে যাক, দেখার দরকার নেই, টোটাল যত ইলেকট্রন আছে তার আগের সেলগুলোয় তারা প্রত্যেকে এক করে খাবে। তার মানে ইলেকট্রন যদি ডি অথবা এফ গ্রুপিংয়ে থাকে তাহলে আগের সেলের ইলেকট্রন যে 0.85 করে খাওয়ার কথা ছিল সেই রিউলটা থাকবে না, তখন ভেতরের সমস্ত সেলের ইলেকট্রন 1 করে খাবে। তাহলে এক্সাম্পল দেখা যাক। চলো, এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। কি বলছে? হোয়াট ইজ দ্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফেলড বাই 1s ইলেকট্রন অফ হিলিয়াম? তাহলে চলো, হিলিয়াম কত? হিলিয়াম হচ্ছে কত? হিলিয়াম 1s2। তাহলে এটা ফার্স্ট গ্রুপিং এর আন্ডারেই পড়ে গেল। গ্রুপ করব। এই এসের একটা ইলেকট্রনের ওপর তোমাকে দেখতে হবে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত। তাহলে যেহেতু একটার ওপর দেখতে হবে, তাহলে আমি যার ওপর দেখতে হবে তাকে আলাদা করে দিই। ধরে নাও 1s2টাকে এই রকম করে লিখলাম, 1s1 1s1 মানে দুটো ইলেকট্রন। তা সেই দুটো ইলেকট্রনের মধ্যে আমাকে একটা ইলেকট্রনের উপর দেখতে হবে, দুটো ইলেকট্রনের মধ্যে আমাকে একটা ইলেকট্রনের উপর দেখতে হবে। ঠিক আছে? তাহলে দুটো ইলেকট্রনের মধ্যে যদি আমাকে একটা ইলেকট্রনের উপর দেখতে হয় তাহলে ওটাকে আমি বাদ দিয়ে রাখলাম। তাহলে ওর গ্রুপে আর একটা যে ইলেকট্রন রয়েছে সে কত করে খাবে? যেহেতু 1s, তাহলে 1s এর নিয়মটা একটু আলাদা। তাহলে ওই যে বাকি ইলেকট্রনটা রয়েছে সে স্ক্রিনিং কনস্ট্যান্টে কত করে কন্ট্রিবিউট করবে? 0.3। তাহলে সিগমা, অবভিয়াসলি হিলিয়ামে দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন কোথায় থাকে? 1s2-তে। একই গ্রুপের মধ্যে 1s2-তে দুটো ইলেকট্রন রয়েছে, একটার ওপর আমি নিউক্লিয়ার চার্জ দেখতে চাইবো, তাহলে বাকি ইলেকট্রনটা কি করবে? স্ক্রিন করবে। কত করবে? 0.3। তাহলে অ্যাকচুয়ালি তাহলে যে বাকি ইলেকট্রনটা রইল, মানে যে ইলেকট্রনটার উপর দেখতে চাইছি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত, সে কত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করবে? না, জেড এফেক্টিভ ইজ ইকুয়াল টু কত? জেড মাইনাস সিগমা। হিলিয়ামে জেড কত? 2। ওর ঘরে অন্য যে লোকটা রয়েছে বসে রয়েছে সে কত খেয়ে নিল? 0.3। তাহলে ও কত পেল? 0.7। তার মানে সরি 1.7। 1.7। তাহলে ও বেসিক্যালি কত পেল? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ 1.7। 2 কিন্তু পেল না। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল দেখি। নেক্সট এইটা বলছে হোয়াট ইজ দ্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফেলড বাই 2p ইলেকট্রন অফ নাইট্রোজেন অ্যাটম। ঠিক আছে, 2p ইলেকট্রনের ওপর দেখি। নাইট্রোজেনের যদি আমি 2p ইলেকট্রনের ওপর দেখি তাহলে গ্রুপ করি 1s2 দেন 2s2 2p3। 7টা থাকে নাইট্রোজেন, 1s2 2s2 2p3, আর 2s2p একই গ্রুপের মধ্যে পড়ে, দেখিয়েছিলাম। তাহলে 2s2 2p3। এবার কোন ইলেকট্রনের উপর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দেখতে বলেছে? 2p ইলেকট্রনের উপর। তাহলে 2pতে কটা ইলেকট্রন আছে? 3টে। তার মধ্যে যে কোনো একটা ইলেকট্রনের উপর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দেখতে বলেছে, তাকে ওকে আলাদা করে লিখি। তাহলে ওকে আলাদা করে লিখলে কত হবে? 1s2 দেন 2s2, তিনটের মধ্যে একটাকে আলাদা করতে হবে, তাহলে 2p2 থাক, আর একটাকে আমি আলাদা করে লিখি 2p1। তাহলে আমাকে কার উপর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দেখতে হবে? না, এই 2p1টার উপর। ও তো নিজে তো আর নিজেকে স্ক্রিন করতে পারবে না, তাহলে ওকে আমি আলাদা রাখি। হলো। এবার দেখি স্ক্রিন কতটা হচ্ছে। নিউক্লিয়ার চার্জ কত নাইট্রোজেনের? যেটা প্রোটন নাম্বার 7। তাহলে কতটা স্ক্রিন হচ্ছে দেখা যাক। তাহলে এই ইলেকট্রনটা, আর এদিকে কে আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরেই তো শুরু হচ্ছে। নিউক্লিয়াসের পর ফার্স্ট অরবিট যেখানে 1s2, তারপরে সেকেন্ড অরবিট যেখানে 2s2 2p3। তাহলে ও আর নিউক্লিয়াসের মাঝখানে কারা রয়েছে? এরা রয়েছে, এই ইলেকট্রনগুলো রয়েছে। তাহলে এরা স্ক্রিন করবে।
কত করবে? নিয়ম কি? এই ইলেকট্রনটা কি 1s এ রয়েছে? নেই, তাহলে নর্মাল রুলই খাটবে। তাহলে কত হবে? ওর যে গ্রুপ, সেই গ্রুপে ও বাদ দিয়ে আর কজন রয়েছে? 4টে। তাহলে কত হবে? এরা কত করে খাবে নিউক্লিয়ার চার্জ, বা স্ক্রিনিংয়ে কত করে যোগ দেবে? 0.35। কতগুলো রয়েছে? 4টে রয়েছে। দুটো দুটো 4টে ইন্টু 4টে, তাহলে 4 ইন্টু 0.35। তার আগের সেল, দ্যাট ইজ n-1 সেল, সেখানে কতগুলো রয়েছে ইলেকট্রন? দুটো রয়েছে। তাহলে সে কত করে খাবে? 0.85। কটা রয়েছে? দুটো। তাহলে টোটাল স্ক্রিনিং কনস্ট্যান্ট কত হলো? সিগমা 0.35 ইন্টু 4, দ্যাট ইজ 1.4, 0.85 ইন্টু 2, দ্যাট ইজ 1.7। তাহলে কত হলো? সিগমাটা হবে 3.1। তাহলে জেড এফেক্টিভ কত হবে? না অ্যাকচুয়াল জেড মাইনাস সিগমা, অ্যাকচুয়াল নাইট্রোজেনের জেড কত? 7। কত স্ক্রিন করে দিল? 3.10। তাহলে এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কতটা নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করবে? দ্যাট ইজ 3.90। ক্লিয়ার? নেক্সট, এবার হচ্ছে জেড এফেক্টিভ। কার দেখতে বলেছে? বলেছে হোয়াট উইল বি দ্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফেলড বাই 1s ইলেকট্রন। কার? নাইট্রোজেনের। তাহলে কি হচ্ছে দেখো, নাইট্রোজেনের বলেছে এই 1s এর কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। তো বলছে দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন কতটা নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করবে। চলো তাহলে গ্রুপিংটা করে নিই। এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, দেন তারপরে ফার্স্ট অরবিট, তাতে রয়েছে 1s2। সেই 1s2-র যে ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তার মধ্যে একটার উপর কত করবে দেখতে বলেছে। তাহলে একটাকে আলাদা করে লিখি, 1s1, দেন কত হবে? 1s1। ঠিক আছে, তাহলে এই 1s1 এইটাকে কি করব? এটাকে আলাদা করে লিখি, কারণ ওর ওপর স্ক্রিনিংটা দেখতে হবে। তারপরে কি হবে? না তারপরে যারা রয়েছে তাদেরকে লিখে ফেলি। কি রয়েছে? 2s2 2p3। এবার বলো, নিউক্লিয়াস আর এই ইলেকট্রনের মাঝখানে কে রয়েছে? শুধু এ। তার মানে এ স্ক্রিন করবে এই ইলেকট্রনটা। কাকে স্ক্রিন করবে? নিউক্লিয়ার চার্জকে স্ক্রিন করবে। এরা তো এদিকে রয়েছে, এরা তো আর স্ক্রিন করবে না। তাহলে এরা যদি স্ক্রিন না করে তাহলে কি করব? কেটে দিই, এরা তো স্ক্রিন করবে না। তাহলে ডান দিকে যারা রয়েছে স্ক্রিন করবে না। তাহলে চলো করা যাক। তাহলে কত হলো? এটা 1s1। তাহলে ও যে গ্রুপে আছে, ও বাদ দিয়ে আর কতজন আছে? একজন আছে। আর যেহেতু ও 1s-এতে রয়েছে, তাহলে এই ইলেকট্রনটা কত করে কন্ট্রিবিউট করবে স্ক্রিনিং কনস্ট্যান্টে, বা স্ক্রিন কত করবে? 0.3। ঠিক আছে, কিন্তু এটা যদি 2s-এতে হতো বা 3s-এতে হতো তখন কিন্তু 0.35 হতো। 0.3টা শুধুমাত্র 1s-এর ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, তাহলে সে কত স্ক্রিন করলো? 0.3। তাহলে এখন অ্যাকচুয়াল জেড অ্যাকচুয়াল কত হবে? অ্যাকচুয়াল কত নাইট্রোজেনের? এ কত? জেড অ্যাকচুয়াল মাইনাস জেড এফেক্টিভ। হ্যাঁ, নাইট্রোজেনের অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ, দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার কত? 7। স্ক্রিন কত করলো? একটাই করেছে ইলেকট্রন, 0.3 করে। তাহলে সিগমা হচ্ছে -0.3 ইন্টু 1। তাহলে বেরোলো কত? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেরোলো কত? 7 মাইনাস 0.3, দ্যাট ইজ কত হবে আমাদের? 6.7। তাহলে দেখো এখান দিয়ে একটা লজিক্যালি একটা ভালো কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায় যে যত নিউক্লিয়াস থেকে দূরের দিকে যাবে তত কি হবে? ভেতরের সেলের ইলেকট্রনগুলো যতটা নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্সড বা এনজয় করবে, যত দূরের দিকে যাবে সেই ইলেকট্রনগুলো কিন্তু সেম নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্সড করবে না। কেন করবে না? কারণ ভেতরে, আচ্ছা তাহলে কি? তাহলে আমাদের বলছে যেহেতু আমাদের যে বাইরের দিকে তুমি যত যাবে, ভেতর থেকে যত বাইরের দিকে যাবে, তত কি হবে? বাইরের ইলেকট্রনের আগে যে সেলগুলো রয়েছে
সেগুলো কি করে, স্ক্রিন করে দেয়। তাহলে যদি স্ক্রিন করে দেয় নিউক্লিয়ার চার্জকে, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কি করবে, সেই নিউক্লিয়ার চার্জকে টানতে পারবে না। ভ্যালেন্স মানে নিউক্লিয়ার চার্জের বাইরের যে ইলেকট্রনটা রয়েছে, সেই বাইরের ইলেকট্রনটা কি অতটা নিউক্লিয়ার চার্জ এনজয় করতে পারবে না, কারণ তারা অনেকটাই স্ক্রিন হয়ে গেছে নিউক্লিয়ার চার্জ তার পর্যন্ত যেতে যেতে। সেই জন্য কি হচ্ছে যে যত ভেতরের সেল রয়েছে তারা বেশি নিউক্লিয়ার চার্জ এনজয় করবে। যেমন দেখো 1s এর ইলেকট্রনগুলো কত নিউক্লিয়ার চার্জ এনজয় করছে, 6.7। কিন্তু আমি যত দূরের দিকে গেলাম, 2s এর পর 2p-তে গেলাম, সেখানে ইলেকট্রনগুলো কত নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করছে, 3.9। তার মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্সড বাই দ্য ইলেকট্রন ডিক্রিজেস অ্যাজ উই মুভ ফ্রম কোথায় না, টুয়ার্ডস আউটার পোর্শন, মানে যত দূরের দিকে যাব নিউক্লিয়াস থেকে, তত কি হবে, সেই ইলেকট্রনগুলোকে বাইন্ড করার জন্য যে ফোর্স, সেটা কি হয়ে যাবে, আমাদের কমে যাবে। তার মানে নিউক্লিয়াসের কাছে যত ইলেকট্রনগুলো থাকবে সেলেতে, তাকে নিউক্লিয়াস বেশি করে টানবে, কিন্তু যত দূরের দিকে থাকবে তাকে অত বেশি করে টানতে পারবে না। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এটা। নেক্সট আমরা আরো অনেক এক্সাম্পলে যাব, সেগুলো আমরা পরের স্লাইডে যাচ্ছি। ওকে।